সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি আমার জীবনে আমি যে কতটা স্ট্রাগল করে চলেছি এখনো পর্যন্ত, তো সেই কথাটাই তোমাদেরকে বলবো। তোমরা আজকে ভিডিওটা দেখলে ভালোই বুঝতে পারবে যে জীবনে বাঁচতে গেলে যে একটা লড়াই করা দরকার থাকে। তো সেইটা সম্পর্কে তোমাদের আজকে একটা হেভি ধারণা হবে। তো বন্ধুরা, আমি আমার জীবনে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি এবং তার জন্য আমাকে নানান ধরনের জীবনের লড়াই করতে হয়েছে, যা স্বাভাবিকভাবে করতে হয়। কিন্তু সব থেকে বেশি যে লড়াইটা করতে হয়েছে সেটা হচ্ছে পরীক্ষায় পাস করার জন্য। আর সেই লড়াইয়ের কথা শুনলে বন্ধুরা তোমাদের চোখ থেকে জল বেরিয়ে আসবে। বলে এত স্ট্রাগল করা লাগে একজনকে একটা পরীক্ষায় পাস করার জন্য, এতটাই স্ট্রাগল দরকার হয়েছিল আমাদের পরীক্ষায় পাস করার জন্য। সে ও শুনলে তোমরা কাহিনী শুনে বলবে যে এ তো ভাই ছোটখাটো পলাশির যুদ্ধ বলাই যায়। তো যথারীতি বড় হই, ছোট থেকে বাবা মা স্কুলে ভর্তি করে দেয়। তো ব্যাপার যেটা হচ্ছে, স্কুলে ভালো লাগতো সবকিছুই, ম্যাডামদেরকে ভালো লাগতো সবকিছু, স্কুলের পরিবেশ ভালো ছিল। শুধু স্কুলে আমার একটা জিনিসই ভালো লাগতো না, সেই জিনিসটা হলো পড়াশোনা। মেন জিনিসটাই ভালো লাগতো। আর যাদের পড়াশোনা আমার তো পড়াশোনা মাথায় ঢুকতো না, আবার এদিকে মুখস্থ হতো না। আর যাদের পড়াশোনা মুখস্থ হতো না বা মাথায় ঢুকতো না, তাদের জন্য পাস করার জন্য একটাই অস্ত্র, চোথা। তো ব্যাপার চোথার সাথে আমার প্রথম পরিচয়টা ঘটে ক্লাস 4-এ। তখন তো আমরা ছোট, সবাই ছোট, কোশ্চেন আনসার সব ছোট ছোট, শুধু বড়র মধ্যে একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে রচনা। আর সেদিনকে বাংলা পরীক্ষা, আর আমার হয়নি একটাও রচনা মুখস্থ। আর যথারীতি যদি রচনা না লিখেছি, ক্লাস 4-এর মতো ক্লাসে যদি রচনা না লিখেছি, ঘরে তো ঢুকতে দেবে না, খেতে দেবে না। তো তখন আমার সেই ভয়ে আমার রাতে ঘুম নেই। তো শেষ পর্যন্ত যেটা বুঝলাম, আমার রচনা লিখতে গেলে চোথা ছাড়া সম্ভব না, না ঘরে ঢুকতে দেবে না, খেতে দেবে। তো কি করলাম, তখন সারা রাত্রি জেগে জেগে রেডি করলাম মোটামুটি 8-10টা রচনা, ওর মধ্যেই পড়বে ছিল। তো যথারীতি সেই রকম করে আমি সব পকেটে সাইডে নিয়ে, আর লাস্টে আমাদের গেটে ঢোকার জন্য, তখন তো প্রাইমারি স্কুলে ছিল, তখন আমাদের একটা প্রবেশপত্র লাগলো পরীক্ষার সময় ঢোকার জন্য। তো সেটা নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি স্কুলের গেটের সামনে। যাই ঢুকতে যাবো, দারোয়ান ফট করে আটকে দিই, দারোয়ান ফট করে আটকে দিয়েছি। বলে কই প্রবেশপত্র দেখা। আমি খুঁজি এ পকেট পকেট সব খুঁজি, প্রবেশপত্র আর পাই না। মুশকিল করছে, খুঁজে যাচ্ছি। তো তখন যে দারোয়ান ছিল, সে মজা করে বলেছে, বলে কি টুকরির সাথে গুলিয়ে গেছে নাকি। তখন আমি আবার খুঁজে না, আলাদা করেই তো রাখছিলাম। এবার সাধারণত ব্যাপারটা কি, পরীক্ষার আমাকে যদি কেউ এক হাত ধরেও লেখে, আমি দেখতে পাই না। টেনশনে কেউ যদি আমাকে লিখে দিয়ে দেয়, তুই দেখে পৃষ্ঠা দিয়ে দেয়, তাও টেনশনে তোকে দেখতে পাই না। এরকম একটা অবস্থা। পরীক্ষা হল আমার কাছে এতটাই টেনশনের ব্যাপার। তো ব্যাপার হচ্ছে, একটা ক্লাস 4-এ সায়েন্স পরীক্ষা। তো একটা ক্লাস 8-এর মেয়ে পাশে বসছে। এবার ফরচুনেটলি আনফরচুনেটলি বলতে পারবো না, তবে ক্লাস 8-এর সাথে বেশ কিছু কোশ্চেন ক্লাস 4-এর মিল আছে আর কি। আর তার থেকেও বড় কথা যেটা হচ্ছে যে মেয়েটা যতটা সুন্দরী, তার থেকে হচ্ছে যে তার যে হাতের লেখা, সেটা এতটাই সুন্দর যে যদি 100 মিটার দূর থেকে কোনো লোককে দেখে লিখতে বলা হয়, সে লিখে দেবে। সেই লেভেলের হাতের লেখা, কেন আমার তো পাশেই বসে আছে। তো ব্যাপারটা কি হচ্ছে, কিছু যেগুলো কোশ্চেন আমি দেখছি, লিখে নিচ্ছি। হঠাৎ করে একটা সময় এটা দিয়েছি, সঙ্গে সঙ্গে সে স্যারকে বলে স্যার আমার দেখে দিচ্ছি। আমি বলি কেলো করেছে, কি করে। স্যার এসে বলে কি ব্যাপার, তুমি একটা দেখে লিখছো। তো তারপরে স্যার সেই মেয়েটাকে আমার জিজ্ঞেস করলো, বলে যে কোন কোশ্চেন আনসারটা তোমার দেখে দিচ্ছি। তো তখন সেই মেয়েটা দেখে বললো, স্যার রেডি দিয়েছি।
পাস করেছি, ছোটবেলা ছোট ছোট পরীক্ষা মোটামুটি পাস করে উঠে গেছি। মূল যে ধাক্কাটা লেগেছে সেটা হচ্ছে যে এইচএসএ সায়েন্স নেওয়ার পর। হ্যাঁ, আমি এইচএসএ সায়েন্সে নিয়েছি। তো এইচএসএ সায়েন্স নেওয়ার পর যেটা বুঝলাম যে মাধ্যমিকের সায়েন্স আর এইচএসএ সায়েন্স হচ্ছে যে এক বালতি জল আর সমুদ্রের মতো পার্থক্য আছে আর কি দুটোর মধ্যে। মূল পরীক্ষা শুরু মানে মূল সমস্যা শুরু হচ্ছে যে 11 এর ফাইনাল পরীক্ষা পাস করতেই হবে। ব্যাপার যেটা হচ্ছে আমি তো মানে 11 এর হাফ ইয়ারলি পরীক্ষা আগে হয়ে গেছে, মোটামুটি সিলেবাস সম্পর্কে কোশ্চেন সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। আমি তো এমনিতে কম কম করে পড়ি, এটা আমাকে আগে বলা উচিত ছিল যে মানে মাধ্যমিক আর এইচএসসি সিলেবাসে এতটা পার্থক্য আছে না নিয়ে মোটামুটি পেছনে ঘুর দাঁড়িয়ে নিয়েছি, কি আর করা যাবে। যাই হোক, সেটা নেওয়ার পর যে মানে হাফ ইয়ারলি পরীক্ষায় মোটামুটি একটা এক্সপিরিয়েন্স দাঁড়িয়েছে যে না এইভাবে তো সম্ভব নয় কোনো। আমার মতো শুধু আমি নয়, মানে আমার মতো আরো অনেকে ছিল। তো আমি ঠিক করলাম যে মানে তারাও যেহেতু করছে নিশ্চয়ই আমার যদি একটা বুদ্ধি খাটানো যায় তো সবাই মিলে পাস যদি করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না। তো তারপর সবাইকে নিয়ে আমি একটা দল বানাই, সেই দলে একদিন তারপরে মিটিং ডাকি একটা। তো সেই মিটিংয়ে বলি যে ভাই আমরা এভাবে আর ফেল করতে পারি না, সবাই বলে না। তো আমাদেরকে এবার তারপর আমরা একটা দিলাম যে মানে আমাদেরকে এবার একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, যে পদ্ধতির নাম হলো সার্বজনীন চোথা করবো। তো একজন হাত তুলছে, বলে ভাই সার্বজনীন চোথা ব্যাপারটা কি? বলে যে চোথা হবে একরকম, একজনের কাছেই থাকবে, কিন্তু পাস করবো সবাই। তখন পরীক্ষার প্রথম দিন বললাম তোমরা সবাই আমার পাশে আছো তো? বলে সবাই বলে হ্যাঁ আছি পাশে। তো তারপর বললাম যে তো প্রথম দিন তাহলে কি পদ্ধতি অবলম্বন করা যায়? তো আমরা ঠিক করলাম যে সবাই মিলে যার সব থেকে কাছে একটা ভালো পড়াশোনা করা ছেলে যার সামনে বসবে তার কাছ থেকে মোটামুটি ট্রু ফলস আর এমসিকিউ এইগুলোকে মোটামুটি করে নিয়ে দেখে নিয়ে বাথরুমে দেবো। বাথরুমে গিয়ে দরজায় সাকসেসফুল করে সব কটা লেখা থাকবে, লেখা যেটা থাকলো এবার এক একজন করে বাথরুমে গিয়ে গিয়ে দেখে নেবে। ব্যাস সেই অনুযায়ী জাস্ট একবার বাথরুমের দরজাটা দেখতে গেল, যার উপর দায়িত্ব দেওয়া হলো সে বাথরুমে দেখতে গেল, আসছে দেখি একদম মনমরা হয়ে আসছে। আমি বললাম ভাই তোমার মন খারাপ কেন? আমরা এত ইউনিক একটা আইডিয়া বার করলাম, মন খারাপ হয়ে থাকলে হবে? তো তখন সে বলছে বলে শালা গিয়ে দেখ বাথরুমে দরজায় 50 ট্রু ফলস লেখা হয়ে আছে আগে থেকে। মিউজিক তো তাহলে তাকে বললাম তুই আবার যা বাথরুমে, তোর এবার তো দেখে এসেছিস যেখানে পেছাব করা হয় তার দরজাটা, এবার ভেতরে একটা পায়খানা করার রুম থাকে, সেই রুমের দরজা দেখে আছে। সেই রুমের দরজায় গেছে, সেই রুমের দরজা ফাঁকা আছে। তো এবার ঠিক হলো যে এক্সাম শুরু হলো, ও তারপরে দেখে দেখে নিয়ে গেছে, লিখে দিয়ে চলে এসছে। সেদিন তো পরীক্ষাও হাফ বাচ্চা ফেল। যাকে পাঠাইছিলাম সে হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি, সে লিখছে গিয়ে এইখানে, মানে এত উঁচুতে লিখছে যারা খাটো খাটো, মানে আমার থেকেও খাটো মানছিল। তার শেষে 2-3 দেখতে গেছে, সেই 2-3 লিখছে ব্যাস ফেল। এবার ছেলেটা আমার উপর থেকে ভরসা হারিয়ে গেছে, বলে না 2-3 জন তো বলে দিয়ে চলে গেল, না ভাই করোনা তোমার সাথে আমি নেই, তোমার সাথে আমি নেই, আমি আমারটা নিজে বুঝবো। তো সে এবার সে তো নেই, এবার সে কি করে সেটাই আমাদের দেখার বিষয়। পরের দিন সে কি পড়ে পড়ে উদ্ধার করছে ভগবান জানে, আমরা কেউ জানি না। আমরা সবাই বসে আছি, সেদিনকে পরীক্ষা কি হবে পরের কথা, সে কিভাবে কি করে সেটাই দেখবো আর। তো যথারীতি সে এসছে, কি করে এসছে? চোথা করেছে। কোথায় চোথা করেছে? পায়ের তলে। পায়ের তলে চোথা করেছে। এবার বাসে আসতো, মানে কি হয়েছে সে বাসে আস্তে আস্তে হাত আস্তে 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 জুতোয় ছাপ পড়ে গেছে।
জুতো ছাপ খেয়েছে। পরীক্ষা শুরু হয়েছে, জুতো এদিক ঘোরায় ওদিক ঘোরায়, কি করে ছাপটা যখন মানে রেখাটা ছাপ যখন জুতো গিয়ে পড়ে তখন তো সেটা উল্টে যায়। তো অনেকক্ষণ ধরে যখন নাড়াচাড়া চালাচ্ছে তখন হঠাৎ স্যারের নজর পড়ছে, বলে এবার স্যার তখন ধরে এরকম নিচের দিকে কি করছে, তো বলে গেছে কি দেখে জুতো নেই, জুতো মধ্যে কি এটা, তখন বলে ওটা স্যার জুতার ডিজাইন আর কি। তখন বলে মানে কি ইয়ার কি নাকি একটা জুতো আছে আরেকটা জুতো নেই, বলে আসলে স্যার এই সেলে কিনছি তো ওই জন্য আর কি একটাতে ডিজাইন দিয়েছে। তখন বলে স্যার বুঝে গেছে যে ভাই চোখা করে নিয়ে এসেছিল ছাপ পড়ে গেছে। বলে গাধা, চোখা যখন পড়েছে ঠিকঠাক ভাবে চোখা করতে হবে না, এমন চোখা করছিস ছাপ পড়ে গেছে। বলে তুই মানে তুই দেখে দেখে দেখ যা বলিস কর। তো তারপর বলে যে কিছুক্ষণ চলে গেছে, সে বলে স্যার আমি বাথরুমে যাবো। বাথরুমে এসে বাথরুমে একটা ভাঙা আয়না ছিল, সে কি করেছে বাথরুমে গিয়ে জুতো খুলে নিয়ে এবার উল্টো করে ধরেছে। আয়নায় যখন ছাপটা পড়বে তখন আমার ওটা ঠিকভাবে দেখাবে। তো মোটামুটি মানে সে পাস, সেদিন পরীক্ষা আমরা ফেল। মানে আমরা মোটামুটি পাস করতেই পারছি না। তো কি করে আমাদের মধ্যে আরেকটা ছেলে বাবা ছিল বিশাল বড়, তার 4-5টা ফ্ল্যাট গাড়ি ফাড়ি বিশাল ব্যাপার। তো সে বললো ভাই আমার তো ভাই পড়াশোনা করতেও ভালো লাগে না, আর তোদের মধ্যে এরকম এই টুকলিবাজি করতেও ভালো লাগে। বলে তাহলে তুই করবিটা কি? বলে শুনুন তোদের জন্য আমি একদিন স্যাক্রিফাইস করে যাচ্ছি। সে ছেলে বলছে, বলে কি করবি? বলে কি করবো তোদের অত কিছু জানতে হবে না, কালকে পরীক্ষা হলে মোটামুটি স্যার যখন আমাকে নিয়ে ব্যস্ত থাকবে তোরা মোটামুটি পরীক্ষা নিয়ে মোটামুটি চোথা মানে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে মোটামুটি পরীক্ষা দিয়ে দিবি, ব্যাস তোরা পাস করে যাবি। তো সেই রকম ভাবে আমরা আছি যে আচ্ছা একজন স্যাক্রিফাইস করবো বলছে, আমরা পাস করার চেষ্টা করি। তো তারপরে সেরকম পরীক্ষা দিতে বসছি, আমাদের সবার নজর তার দিকে যে কখন স্যারের দিকে যাবেন আমরা লেখা শুরু করব। কিছুক্ষণ টাইম চলে গেছে, তারপরে সবাই দেখছে তো তার দিকে, হাতটাকে নিয়ে এরকম করে নিয়ে হাতের সামনে লেখা নাম করেছে। স্যার নোট করে চোখ পড়েছে, মানে হাত দিকে দিকে লিখছে মানে স্যার উঠছে, স্যার পট করে হাতটা বন্ধ করছে, স্যার আসছে পট করে হাতটাকে পিছন নিয়ে গেছে, স্যার দেখছে। আর তখন কিন্তু আমাদের পরীক্ষা দেওয়ার কথা, আর আমরা ভাবছি বলে কি হচ্ছে দেখি ব্যাপারটা, ওই সত্যি দেখে দেখে দিচ্ছিল, আমরা সেটা দেখছি। আমাদের কিন্তু তখন পরীক্ষা দেওয়ার কথা, আমরা এইদিকে কাহিনী দেখতেছি যে কি হচ্ছে তার হাত পেছনে। স্যার বলছে হাত বার কর, বলে না স্যার হাতে কিছু নেই। বলে হাত বার কর বলছি, বলে না স্যার হাতে কিছু নেই। বলে হাত বার কর, তো বলে দাঁড়াচ্ছে চুমন্ত কালা যেত। স্যারের মাথা নষ্ট, আমাদের মাথা খারাপ, বলে এক্ষুনি সবাই দেখছে যে ও হাত দেখে দেখে নকল করছে, মানে হাত দেখে দেখে চোখা করছে। বলে এর মধ্যেই হাওয়া, স্যার তো কিন্তু ভূত ভয় পেত, সে পাস আমরা সবাই ফেল। মানে আমাদেরকে কেউ কোনোভাবে পাস করতেই পারছি না আমরা। তো আবার পরের দিন আমরা গোল মিটিংয়ে বসছি সবাই, বলে না ভাই পাস করতেই হবে, এবার আর কিচ্ছু করার নেই। তো তখন আমাদের মধ্যে একটা সব থেকে ঢ্যামনা যে ছিল, ঠিক আছে, সে বলছে ভাই তোদের সবার তো বুদ্ধি দেখা গেল, আমার বুদ্ধির উপর শুধু ভরসাটা করে দেয়, মানে পরীক্ষা ক্যান্সেল করে দেবে এমন বুদ্ধি বার করছি। মানে কি বুদ্ধি ভাই, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে? বলে হ্যাঁ ভাই তো শুনে দেখ, বল। বলে যখনই ঠিক 12টা 5 বাজবে আমি কাশি দেবো একবার, আর তোরা সবাই বেঞ্চে দাঁড়ানো শুরু করবি, ভূমিকম্প বলে স্যার সবাইকে বের করে দেবে, ব্যাস পরীক্ষা ক্যান্সেল। বলে এবার তো সেই রকম ভাবে আমরা সবাই যাচ্ছি, ভালো না ধাক্কা দেবো, স্যার বলবে যে বেরিয়ে যাবো, ভূমিকম্প, ব্যাস পরীক্ষা ক্যান্সেল, ব্যাস সেরকমভাবে আমরা পরীক্ষা গেছি। আমাদের পরীক্ষা হতো 10টা থেকে 1টা।
10:30, 11টা, 11:30, 12টা বেজে গেছে। সবাই সাদা খাতা, কেউ কিচ্ছু লেখেনি, সবাই সাদা খাতা। তারপরে 12:03, 12:04, 12:05 আওয়াজ উঠেছে, সবাই শুরু করেছে বেঞ্চি নাড়ানো হচ্ছে 5 মিনিট নাড়ানো হয়ে গেল। অথচ স্যার একবারও বললো না যে বেরিয়ে যাও ভূমিকম্প। স্যার বলেনি। অনেকক্ষণ যখন থাকা গেল স্যার বন্ধ করে গেল। এবার প্ল্যানিংটা ভাই একদম ঠিকঠাকই ছিল, কিন্তু হয়ে গেছিল একটাই ভুল। মানে আমরা জিজ্ঞাসা করিনি কেউ কাউকে যে ভাই নাড়ানো তো শুরু হবে বেঞ্চিটা, কিন্তু কতক্ষণ পর্যন্ত নাড়ানো হবে। আমরা 5 মিনিট, মানে এবার ব্যাপারটা হয়েছে এরকম যে এক একজন মানে এক এক সময় পর্যন্ত নড়ছে তার বেঞ্চ। মানে স্যার যার দিকেই থাকে তার বন্ধ হয়ে যায়, ওর দিকে থাকে বন্ধ হয়ে যায়। মানে এক একজন মানে এক এক সময় যদি দাঁড়ায়, মানে বেঞ্চে যদি দাঁড়িয়ে যায়, তাহলে তো ভূমিকম্প প্রমাণিত হয় না, হাত দিয়ে নাড়াচ্ছে বোঝানো হয়ে যায়। তো আবার আমরা তখন জানাটা ছিল যে ভাই স্যার মাথায় কিছু নেই, সবাই কিছু পারবেও না, ঠিক আছে। অনেকক্ষণ ধরে বেঞ্চে ধাক্কাধাক্কি করার পরে স্যার ভূমিকম্প দিতে পারে, নিজেই বেরিয়ে যাচ্ছে। মানে স্যারের পারমিশনের কোনো দরকার নেই। বলে দাঁড়া, বলে প্ল্যানিংটা ভালো করছো, কিন্তু মানে ভূমিকম্প হলে যে টিচারের টেবিলটা যে নড়বে, পরে ওইটার জন্য আলাদা করে একটা লোক রাখবি যে টিচারের টেবিলটা নড়াবে। ওই সব পরীক্ষা তো মোটামুটি ওইভাবে কোনো একরকম হলো। তারপর পরীক্ষা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। এরকম আমাদের চিন্তা নেই যে বই নিয়ে ঢুকবো, লিখে দেবো, বই থেকে লিখে ব্যাস পাস। বই নিয়ে ঢুকতে যাচ্ছি, বলে স্যার বলতাম সবাই বই নিয়ে পরীক্ষা দিবি, তোরা বই নিয়ে পরীক্ষা দিবি। মানে স্যারদের কাছে এমন ইমপ্রেশন হয়ে গেছে আমাদেরকে নিয়ে যে বই নিয়ে আমাদেরকে পরীক্ষা দিতে দেবে না, প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো বই দেখে দিলাম, সবাই দেখে এবার আমার দিকে দেখাচ্ছে, মানে আমি কি করবো? মানে তুই হয়তো রোগা আছিস, পেটে একটা বই ঢুকিয়ে নিয়ে যা। তো বাধ্য নিয়ে যেতে হয়েছে। তো বই আমার কাছে আছে, কোশ্চেন খুলে বলছে ভাই 73 নম্বর পৃষ্ঠা বার কর। আমি বই খুলে 73 নম্বর পৃষ্ঠা বার করে ফেলছি। আমি তো বই সামনে খুলে লেখা শুরু করে দিয়েছি। এক চন্ডী আমাকে পাশে নিয়ে বলে যে বই নিয়ে কি লিখলে হবে, স্যার এসে এক্ষুনি বইটা নিয়ে নেবে। হ্যাঁ বলে, আমি তো সত্যি মদনের মতো কাজ করছিলাম। তো তারপরে সেই বইটাকে হচ্ছে আমরা মানে সেই পৃষ্ঠাটাকে ছেড়ে নিলাম, সেই পৃষ্ঠাটাকে ছেড়ে নিয়ে সেটা নিয়ে লেখা শুরু হবে। তারপর আমি কি করলাম, বলে এত বড় পৃষ্ঠা আছে, মানে স্যার যদি দেখে নেয় করলাম কি, এই পৃষ্ঠায় কোশ্চেন আছে, কোশ্চেন আনসার আছে 3টে, আর আমাদের কোশ্চেন আনসার লাগবে একটা। তো ভালো করে ভাঁজ টাজ করে মেরে ছিঁড়ে মাটিতে ফেলে দিচ্ছি। আমাদের কাছে একটাই কোশ্চেনের আনসার আছে। তো তারপরে বন্ধুকে দিলাম, বন্ধু তুমি লেখো, আমি তোমার দেখে দিচ্ছি। সে কোশ্চেন নিয়ে 1 মিনিট পর্যন্ত কিছু লেখে না, তাকিয়ে থেকে থাকবে। দিয়ে সবাটা একটা কানে বাড়াই দিল, দিয়ে বলে যে যেটা আসছে সেটা লিখে দিয়েছিস, যেটা দেয়নি সেটা লিখে দিয়েছিস। মিউজিক